সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনায় থাকবে, সম্পূর্ণ বিষয় অনুষ্ঠানটি থাকবে। একটি হচ্ছে হাউজিং মার্কেট, আসলে কি এটি ক্র্যাশ হতে যাচ্ছে কিনা, কারণ স্টক মার্কেটের অবস্থা, অর্থনীতির অবস্থা ভালো নয়, তাহলে হাউজিং মার্কেটের কি হবে, এটি একটি ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে ইমিগ্রেশন, একটি আইনের পরিবর্তন এসেছে যেটি প্রকাশনা করা হয়েছে ফেব্রুয়ারির 28 তারিখে, সেটিও আমি তুলে ধরবো। নোবডি ইজ সেফ, কেন সেটিও তুলে ধরবো। চলুন তাহলে শুরু করি আজকের এই সেগমেন্টে। প্রথম অংশ, লেটস রিভিউ হোম প্রাইসেস। যেটা তথ্য আপনারা দেখছেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এক্সপেকটেশন, হোয়াট দ্য ডাটা শোজ। তথ্য কি বলছে, এক্সপেকটেশনটা আমাদের কি। লেটস গো ওভার ইন্টারেস্ট রেট। আমরা আরও কি করব, এটা কি উপরে উঠবে, ইন্টারেস্ট রেট কি বাড়বে না কমবে। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে, শুড ইউ বাই হোম রাইট নাও, এটি কি উত্তম সময় কিনা বাড়ি কেনার জন্য, বা আপনি ক্রয় করবেন কিনা। সো চলুন তাহলে শুরু করি। হোম প্রাইসেস ইন দ্য ইউএস ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। আমি বলবো মিডিয়াম, কিন্তু অ্যাভারেজ ধরে নেবেন। দ্য মিডিয়াম সেল প্রাইস, অ্যাভারেজ সেল প্রাইস 4,25,061 ফ্রম জানুয়ারি টু ফেব্রুয়ারি। বাড়ির দাম বেড়েছে 1.7%, অর্থাৎ বাড়ির দাম বেড়েছে। সো যে চার্টটি এখন আপনারা দেখবেন সেটি হচ্ছে, পরবর্তী চার্টটি দেখতে পারি। ওকে, যে চার্টটি আপনারা এখন হোম প্রাইসে দেখছেন সেটি হচ্ছে কম্পেয়ার টু ফেব্রুয়ারি গত বছরের থেকে এ বছর 24 সালের ফেব্রুয়ারি, 2025 ফেব্রুয়ারি। এক বছরের মধ্যে বাড়ির দাম বেড়েছে 3.1%, অর্থাৎ গত বছরের চেয়ে এই বছরের বাড়ির দাম উপরের দিকে যাচ্ছে। সো হোম প্রাইসেস ওভার পাস্ট 12 মান্থস, গত 24 মাসে যেটি আপনারা দেখছেন, গত 24 মাসে বাড়ির দাম কেমন ছিল সেটি কিছুক্ষণ আগে দেখলেন। সো আরেকটা ব্যাপার হচ্ছে, আই নো দেয়ার হ্যাভ বিন লট অফ টার্বুলেন্স, অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ইন জেনারেলি। লেবার মার্কেটের অবস্থা ভালো না, স্টক মার্কেট ভালো না, কিন্তু দ্য হাউজিং মার্কেট এখন পর্যন্ত কিন্তু ক্র্যাশ হয়নি এখনো আনঅ্যাফোর্ডেবল, অর্থাৎ এটি ক্রয় করা কিন্তু দুঃসাধ্য, সবার জন্য সম্ভব নয়, ফর মিলিয়ন্স অফ আমেরিকানস, ইউ মি আমি সবাই। সো আর উই গোনা হ্যাভ টু ওয়েট লঙ্গার। যদি এটা বাড়ির দাম কমে আসতে চায়, অনেক সময় অপেক্ষা করতে আপনাকে, এবং কিছুক্ষণের মধ্যে আমি জানিয়ে দিব কত সময় ধরে আপনাকে অপেক্ষা করতে হয়। নাও আমি যেটি আপনারা এখন যেটি দেখছেন চার্টে, এটি হচ্ছে মিডিয়াম সেল প্রাইস, অর্থাৎ অ্যাভারেজ সেল প্রাইস হোম ইন দ্য ইউএস। ভালো করে একটু দেখে নিন। কিছু একটা জিনিস খেয়াল করেছেন কি, দ্য ট্রেন্ড ইন দ্য লং টার্ম, হোম প্রাইস সবসময় বেড়েই চলে, ইট অনলি গোজ আপ। সো ইভেন ইফ ইউ বট, আপনি যদি বাসা কিনে থাকেন প্যান্ডামিকের ঠিক আগে, হাউজিং মার্কেটের লাস্ট হাউজিং মার্কেট ক্র্যাশের আগে 2007 সালে, রাইট বিফোর দ্য ক্র্যাশ, ভালো করে দেখুন, আপনি যথেষ্ট ভালো করছেন সেই সময়ের তুলনায় এখন। পরবর্তী যেটি, আপনি যদি বাড়ি কিনে ক্রয় করে থাকেন 30 বছর আগে, 30 years ago, 1995, ইউ আর ডুইং ভেরি গুড, আপনি খুব ভালো প্রাইস পেয়েছেন। ওকে, যদি আপনি আরও আগে বাড়ি ক্রয় করে থাকেন 75 সালে, ইউ ডিড ভেরি গুড। কারণটি জানেন, সিক্রেটটা হচ্ছে, এই যে আপনি দেখছেন বাড়ির দাম বাড়ছে, অল রিয়েলি ইজ হ্যাপেনিং ইন রিয়ালিটি, বাস্তবে যে বাড়ির কিন্তু দাম খুব আনবিলিভেবলি ভ্যালুয়েবল হয়ে গেছে এমন নয়। তো সত্য হচ্ছে ইউএস ডলার দুর্বল হয়ে আসছে, ইউএস ডলার ইজ বিং ডিভ্যালুয়েটেড। অল দ্যাট ইজ হ্যাপেনিং, যেটি আপনি দেখছেন হিয়ার, ইট ইজ ইনফ্লেশন বাড়ছে। সো এটা কোনো প্রবলেম হতো না যদি ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে আপনার ইনকামও বাড়তো, বাট ইট ইজ নট। সো আপনি যদি খুব সৌভাগ্যবানদের মধ্যে হয়ে থাকেন, ইফ ইউ আর ইন দ্যাট সিচুয়েশন, আপনি যদি রেডি টু বাই হোম এই মুহূর্তে আপনি ক্রয় করে থাকেন, আপনাকে বলবো ডোন্ট ট্রাই টু টাইম দ্য মার্কেট। দাম কমে আসবে, আমি অপেক্ষা করছি, ইন্টারেস্ট রেট কমে আসবে, আপনি টাইমিং করার চেষ্টা করছেন। ট্রাই টু ফাইন্ড এ গুড ডিল, ইফ ইউ লাইক ইট, বাই ইট। এটা হচ্ছে একটি কথা। ওকে, সো আমি জানি, আমি মনে হয় অনেকেই জানেন দ্যাট এটা অনেক সহজ, আমি যে কথাটি বলছি এটা অনেক সহজ, যে পছন্দ হলে কিনে নেন। সো দ্য হাউজিং মার্কেট, আমি
অনেকের মতো আপনাদের সাথে একমত হব যে হাউজিং মার্কেট ইজ অফুল রাইট নাও, ইটস রিয়েলি ব্যাড। বাট অনেক মানুষ আছেন, দেয়ার আর লট অফ পিপল, আপনি যে চার্টটি এখন দেখছেন, জিজ্ঞাসা করছেন বাট হোয়াট ইফ দেয়ার ইজ এ হাউজিং মার্কেট ক্র্যাশ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, যদি একটা, আমরা তো শুনছি একটা ক্র্যাশ আসতে যাচ্ছে, মনে হয় যে কোনো সময় চলে আসতে পারে, অ্যান্ড দেন আপনি বলবেন যে কুড আই গেট এ হোম, ওই সময় আমি যদি একটা বাড়ি কিনি, আমি যে বাড়িটা এখন কিনবো তার থেকে অনেক কম দামে পারবো, কারণ হাউজিং মার্কেট ক্র্যাশ হবে, এবং আমি অ্যাফোর্ড করতে পারবো উইথ দ্য সেম, যেই পয়সা দিয়ে এখন কিনবো তার চেয়ে অনেক কম পয়সায়, অথবা যেই পয়সাটি আছে সেই পয়সায় অনেক বেশি কিনতে পারবো, বড় কিনতে পারবো, বেটার হাউস। মেবি এটি আপনি যদি না করেন তাহলে আপনি হয়তো মিসিং, আপনি মানে অপেক্ষা করছেন, আপনি যদি অপেক্ষাটা না করেন ওই ডিলটা আপনার হাত থেকে বের হয়ে যেতে পারে, আর ডিল অফ এ লাইফ টাইম অনেকে বলে থাকেন। সো ইজ দেয়ার গোয়িং টু বি এ হাউজিং মার্কেট ক্র্যাশ, আসলে কি একটি ক্র্যাশ হবে কিনা? তো চলুন কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরি। উই আর গোয়িং টু স্টার্ট উইথ দিস ওয়ান, যেটি আপনারা দেখছেন, এটি হচ্ছে হাউস উড বি মোর অ্যাফোর্ডেবল। আসলে অ্যাফোর্ডেবল করার মতো বাসা থাকতো যদি তারা আরো বেশি বাড়ি বানাতেন। they build more houses that would be added to সাপ্লাই সাইডে থাকতো, তখন কিন্তু অনেক সুবিধা হতো। সো ইন দ্য ইয়ার্স, যেই 10 বছর যেই চার্টটি আপনারা দেখছেন, লুকিং প্রমিসিং, এই সময়গুলো যেই অ্যারোটি দেখছেন ওই সময় খুব প্রমিসিং মনে হচ্ছিল, অনেক অনেক বাড়ি বানানো হচ্ছিল। উই আর গোয়িং ইন এ রাইট ডিরেকশন। হাউএভার ফর দ্য পাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর ধরে প্রগ্রেস হচ্ছে না বাড়ি বানানোর ক্ষেত্রে, অর্থাৎ সাপ্লাই বাড়ছে না, ইটস স্টলিং, বিকজ বিল্ডার যারা আছেন তাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। হাই ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, লেবার পাওয়া যাচ্ছে না, এবং রাইজিং ম্যাটেরিয়ালের যে কস্ট বেড়েছে গত 2 বছরে, এখন ট্যারিফের কারণে এটি আরো বাড়বে। সো দ্য রিজন, যেই কারণে আমরা পরবর্তী চারটা যদি যে কারণে, দ্য রিজন ওয়াই উই হ্যাড দ্য লাস্ট হাউজিং, কি কারণে আমাদের লাস্ট হাউজিং মার্কেট ক্র্যাশ হচ্ছিল, তার কারণ হচ্ছিল কম্বিনেশন অফ কয়েকটি জিনিস। বেশি বেশি বাড়ি বিক্রি হয়ে গেছিল, ওভার বিল্ডিং যেটিকে আমরা বলি, এন্ড অফকোর্স ফরক্লোজার, বিপুল পরিমাণ বাড়ি ফরক্লোজারে চলে গেছিল, মানুষ অ্যাফোর্ড করতে পারছিল না। সো এই দুটি জিনিসই সাপ্লাই বাড়িয়ে দিয়েছিল, নাম্বার অফ হোমস অ্যাভেলেবল টু বাই। যখন সাপ্লাই বেশি হয়ে যায়, ডিম্যান্ড কম থাকে, কি হবে? সো রাইট নাও, এই মুহূর্তে ইন দ্য কনস্ট্রাকশন সাইড যে পরিমাণ তৈরি হচ্ছে, উই স্টিল হ্যাভ শর্টেজ। ফরক্লোজার কিন্তু ওইখানে নেই যেখানে থাকার কথা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে সবচেয়ে উপরে 2010 সাল, 8 সাল, 10 সালে বিপুল পরিমাণ ফরক্লোজার, ডান দিকে ফরক্লোজার ইজ নট দেয়ার। ওকে, সো not anywhere close to 2008 level, 2007 level. হাউজিং মার্কেট ক্র্যাশ যখন হয়েছিল তখনকার কথা বলছি। সো উই আর নট গোয়িং টু টেক এ লুক, অ্যান্ড উই আর নট ইভেন গোয়িং 2005 লেভেল। আপনি 2005 সালেও যান, এটা এত পাবেন না। যে পরিমাণ মার্কেট ক্র্যাশ হয়েছিল, হাউজিং মার্কেট ক্র্যাশ হয়েছিল, তার কাছাকাছি ফরক্লোজারে আমরা নাই। সো মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা খুবই কম, হাউজিং মার্কেট স্পেশালি। মেবি ইট উইল স্টার্ট ইন 3 ইয়ার্স, আগামী 3 বছর পরে শুরু হতে পারে হাউজিং মার্কেট ক্র্যাশ, যদি শুরু হয়। অ্যাজ ইউ ক্যান সি ফরক্লোজার নট ইভেন 2010 সালে যেরকম স্কাই রকেট উপরের দিকে যাচ্ছিল, সবাই মানে হাউজিং মার্কেট ফরক্লোজারে চলে যাচ্ছিল, এভরিবাডি, উই আর নট ইভেন ক্লোজ টু দ্যাট। ইট ইজ গোয়িং টু টেক মাল্টিপল ইয়ার্স যদি হাউজিং মার্কেট ক্র্যাশ হতে সম্ভাবনা থাকে ওই পয়েন্টে যাওয়ার জন্য। সো জাস্ট এ হেডস আপ, ফ্রম দ্য স্টার্ট অফ দ্য হাউজিং মার্কেট ক্র্যাশ টু রক বটম, কারণ এক জায়গায় ক্র্যাশ শুরু হবে, এক জায়গায় একেবারে প্রাইস কমে আসবে, এই যে দুটো জায়গায়, it will take years, maybe 5 বছর সময় লাগবে হাউজিং মার্কেট ক্র্যাশ যদি হতে চায়। ইফ ইউ আর ট্রাইং টু টাইম দ্য মার্কেট, আপনি ওই অপেক্ষা করে আছেন, হোপ করছেন যে একটা অ্যাবসোলুট বেস্ট প্রাইস পেয়ে যাবেন, তাহলে আপনার অপেক্ষা শুরু হবে 3 বছর পর, মার্কেট ক্র্যাশ হবে, বটমে আসবে, 5 বছর পরে মেবি আপনার একটা সুযোগ তৈরি হতে পারে। তো সেটার জন্য অপেক্ষা করলে আপনি ওয়েট ফর ইউর মোমেন্ট, মেবি ইন 8 ইয়ার্স ইফ থিংস গো সিমিলার কম্পেয়ার টু দ্য লাস্ট হাউজিং ক্র্যাশ, আপনার হয়তো সুযোগ থাকতে পারে। সো আমি জানি এবং আপনারাও জানেন, দিস ইজ নট হোয়াট সবাই শুনতে চান। সবাই শুনতে চান হাউজিং মার্কেট ক্র্যাশ আসছে না কেন, আমি একটি সুযোগ করে নিতে পারছি না কেন। ওকে, এবং অনেকে বলছেন হাউজিং মার্কেট যে অবস্থায় গেছে, ক্র্যাশ একটা রাইট অ্যারাউন্ড দ্য কর্নার। সেটা হতে পারে, আপনি একটা ড্রিম হাউস পেতে পারেন,
আপনি একটা you get a house of a best price, a steal of a price, but তথ্য সেরকম কিছু বলছে না। ডাটা ইজ নট ইন্ডিকেটিং দ্যাট। নাও আমি যে পয়েন্টটি আপনার কাছে পয়েন্ট আউট করতে চাই সেটি হচ্ছে এরকম, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। অনেকেই বলবেন ভাই ফ্লোরিডাতে কি হচ্ছে, ফ্লোরিডাতে তো হাউজিং মার্কেট ক্র্যাশ হচ্ছে। আপনি হেডলাইনও দেখতে পাচ্ছেন, দে আর ইউজিং দ্য সেম এক্সাম্পল, এই সিমিলার এক্সাম্পল যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। দ্য থিং ইজ ইটস টেরিবল মার্কেট অ্যান্ড হোম প্রাইসেস আর ক্র্যাশিং। তারা বলছেন ফ্লোরিডা ইজ টেরিবল মার্কেট, হোম প্রাইসেস কমে আসছে। সো there are these headlines যেটি আপনি এখন দেখছেন, এবং এটা যে বলছে কি যে বাড়ির দাম কিন্তু স্ল্যাশ করা, অর্ধেক কমা হচ্ছে, কমে আসতেছে। বাট আই ওয়ান্ট টু শো ইউ দিস, যেটি আপনারা এখন দেখছেন। সো এটা হচ্ছে ফ্লোরিডার হাউজিং মার্কেট গত ডিসেম্বর, সিন্স ডিসেম্বর, এই 2024 সালের ডিসেম্বর। মোর সেলার্স, ইয়েস, সেলারের সংখ্যা বেড়েছে, এবং অনেক সেলারই আছেন তাদের লিস্টিং প্রাইস, কাটিং প্রাইস, লিস্টিং প্রাইস, যে প্রাইসে লিস্ট করছেন এটা কমে নিয়ে আসছেন। হাউএভার হোম প্রাইস যেটা ছিল ফ্লোরিডাতে ওভার দ্য লাস্ট 3 ইয়ার্স যেটি আপনারা দেখছেন, এটি কিন্তু ক্র্যাশ করেনি। সো শিওর লিস্টিং প্রাইস কমে এসেছে, অর্থাৎ আমি 5 লক্ষে লিস্টিং করতাম আগে সবসময় এখন, এবং বিক্রি করতাম হয়তো 4 লক্ষতে, 4,50,000, সেটি এখন কমে আসছে। কারণ রিয়ালিটি বুঝতে পারছেন মানুষ যে লিস্ট প্রাইসে সবসময় বিক্রি হয় না। সো লিস্টিং প্রাইস ইয়েস কামিং ডাউন, বাট হোম প্রাইস যেটি আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি সেলিং নট অ্যাট দ্য প্রাইস যেরকম ছিল সেরকমই, খুব একটা উপরে নিচে নয়। অ্যান্ড লেট মি টেক ইউ ব্যাক টু দ্য চার্ট অ্যাগেন। যদি পরবর্তী চার্টটি দেখি, আগে যেই চার্টটি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এটি হচ্ছে লিস্টিং প্রাইস ইন ফ্লোরিডা। সো আপনারা যদি দেখেন, ডিসাইড করেন ডিসেম্বর 2024, যেখানে আমি সার্কেলটা দিয়ে রেখেছি, ডিসেম্বর 2024 আমি সার্কেল, পরবর্তী চার্টটি যদি পরবর্তী চার্ট, ওকে, এখানে আমি সার্কেল করেছি 2024, 2023, 2022। সো আপনারা কি খেয়াল করে দেখছেন দ্য ট্রেন্ড? সেলার টিপিক্যালি প্রাইস কাট করে থাকেন, লিস্টিং প্রাইস কাট করে থাকেন বা কমিয়ে থাকেন জানুয়ারি মাসে। 3টি বছরই আপনি খেয়াল করে দেখবেন। ওকে, এইটাকে বলা হয় সিজনালিটি। এটা নতুন কোনো কিছু নয়। ইফ ইউ কম্পেয়ার দিস উইথ দিস, যে চার্টটি এখন দেখছেন, ফেব্রুয়ারি 2025 এবং ফেব্রুয়ারি 2024, 3.1% more homes have cut their listing price. লিস্টিং প্রাইস কমেছেন। সো দিস ইজ নাথিং, মানে এটা দেখে একদম লাভ দিয়ে পড়ার কিছু নেই যে ওকে ওখানে ক্র্যাশ করতেছে, স্টার্ট কলিং হাউজিং মার্কেট ক্র্যাশ ইন ফ্লোরিডা। নো, ব্যাপারটি সেরকম নয়। ওকে, নাও ইন টার্মস অফ প্রাইস প্রেডিকশন, কিরকম হতে যাচ্ছে আগামী এই বছর বাড়ির দাম? ওকে, ইন 2025 জেলো বলছে যে বাড়ির দাম বাড়বে এই বছর 2025-এ 0.9%, ক্লোজ টু 1%। যারা বাড়ি কিনেছেন তাদের ভ্যালুয়েশন বাড়বে, যারা ক্রয় করতে যাচ্ছেন আপনারা 1% বাড়িয়ে নেন বাড়ির দাম। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর হোম প্রাইস তাদের অনুসারে বলছেন 2% বাড়বে। CoreLogic তারা বলছেন আরো বেশি, বাড়ির দাম এবছর বাড়তে পারে 4.1%। সো আমি আপনাদেরকে অনেক আগে থেকেই বলছি, আমি জানি গত 2 মাসে আমি হাউজিং নিয়ে কথা বলিনি, কিন্তু অনেক আগে থেকে প্রতি মাসে একটি করে প্রোগ্রাম করি। 2025 উইল প্রবাবলি খুব আনএক্সাইটিং একটা ইয়ার, জাস্ট লাইক গত বছর। আহামরি কোনো কিছু ঘটবে না বাড়ির মার্কেটে, আহামরি কোনো দাম বাড়বে না, আহামরি কোনো দাম কমবে না। ইট উইল বি exciting to be honest with you. So therefore আমি যে সিচুয়েশন, যে এস্টিমেট যারা দিচ্ছেন এই যে রিয়েলটর অ্যাসোসিয়েশন, CoreLogic, আমি তাদের সাথে একমত। নো হাউজিং মার্কেট ক্র্যাশ, নো ক্রেজি জাম্প ইন প্রাইস, বাট অফকোর্স হোম প্রাইস কাইন্ড অফ ভ্যারি, বিভিন্ন জায়গায় উঠানামা করে বিভিন্ন সিটি এবং স্টেট অনুসারে, যেটি আপনারা দেখছেন। সো যেই চেঞ্জ আপনি দেখছেন হোম প্রাইসেস ইন দ্য স্টেট কম্পেয়ার টু দ্য ন্যাশনাল অ্যাভারেজ, ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে বিভিন্ন লোকাল এরিয়াতে দাম উঠানামা করে। নিউ ইয়র্ক সিটির যে দাম আছে, নিউ ইয়র্ক সিটিতে যে বাড়ির দাম, সেটি তো আপনি ফ্লোরিডা অথবা আপনি অ্যারিজোনার সাথে তুলনা করতে পারেন না। ওকে, সো দেয়ার ইজ আ ডিফারেন্স। সিজনালিটি না একটি ব্যাপার, সিজনের বিভিন্ন সময় প্রাইস আপ অ্যান্ড ডাউনও করে থাকে। হোম প্রাইসেস হ্যাভ গন আপ ফাস্টার অ্যান্ড স্লোয়ার কম্পেয়ার টু দ্য ন্যাশনাল অ্যাভারেজ। যে গ্রিন লাইনগুলো আপনি দেখছেন, এটি বলছে এখানে ফাস্টার ইন্ডিকেট
গ্রিন লাইট ইন্ডিকেটস ফাস্টার, দ্রুত বাড়ছে। দ্য অরেঞ্জ ইজ বিলো, যে দাম আছে তার চেয়ে কম দামে বিক্রয় হচ্ছে। ইয়েস, সার্টেন সিটিজ, বিভিন্ন সিটি আছে, এখানে কিন্তু হোম প্রাইস ইজ ক্র্যাশ করছে। ইটস এ হায়ার রিস্ক যে বাড়ির দাম কমে আসবে। বিগার ডিক্লাইন, দ্যাট ইজ ট্রু। হাউএভার ইউ হ্যাভ টু থিঙ্ক, আপনাকে মনে রাখতে হবে দিস ইজ অফসেট, কোনো জায়গায় বাড়ছে আর কোনো জায়গায় কমে আসছে। বাজে জায়গায়, বাজে এরিয়া, বাজে সিটি, বাজে স্টেট, সেসব জায়গায় খুব একটা বাড়ির দাম বাড়ে না এবং কমেই আসে। আপনারা দেখতে পাচ্ছেন ইউটা, হু ওয়ান্টস টু লিভ ইন ইউটা, টুসকান অ্যারিজোনা, অ্যালবাকার্কি নিউ মেক্সিকো, নোবডি কেয়ারস। পার্ট অফ বিচ বোকা ফ্লোরিডা, নোবডি কেয়ারস। ওখানে দাম বাড়ার সম্ভাবনা কম, ওখানে ক্র্যাশ করবেই। নাও আই ওয়ান্ট টু শো ইউ দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট। এখন যেটি আমরা দেখবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মর্গেজ ইন্টারেস্ট রেটটি কি হবে। যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে সেপ্টেম্বর 2024 টু জানুয়ারির মর্গেজ ইন্টারেস্ট রেট। এটি বেড়েছে কনসিডারেবলি, তাৎপর্যপূর্ণভাবেই বেড়েছে 6.27%, 6 to 7%. The question is, আসল কোশ্চেন হচ্ছে what is next? Do we have to back out? আমরা কি আবার কি উপরে চলে 6% চলে যাব, নাকি 6% এর নিচে আসবো? Do we have a chance to go up over 6%? Or আমরা কি 7% চলে যাব? আমরা কি 6% এর নিচে আমার সম্ভাবনা আছে কিনা, নাকি 7% এর উপরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? 7% উপরে ইজ ভেরি হাই। ওকে, সো আমি যেটি এখন আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এরকম। ফার্স্ট আপনাকে বুঝতে হবে, এটি খুব ইম্পর্টেন্ট, হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট। এটার সাথে হাতাহাত ধরে কোয়ারলেটেডটা হচ্ছে ইন্টারেস্ট রেটের সাথে 10 বছরের ট্রেজারি ইয়েল্ড। অনেকবার বলেছি, ওকে, একেবারে হাত ধরে ওঠানামা করে। ট্রেজারি ইয়েল্ড 10 ইয়ার্স, ইন্টারেস্ট রেট 30 ইয়ার ফিক্স। ওকে, সো আপনি যেটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, দ্য কোয়েশ্চেন ইজ, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দ্য কোয়েশ্চেন ইজ ডাজ দ্য ফেডারেল রিজার্ভ হ্যাভ ইনফ্লুয়েন্স ওভার 10? ফেডারেল রিজার্ভ কি ইচ্ছা করলে ইনফ্লুয়েন্স করতে পারে কিনা 10 বছর ট্রেজারি ইয়েল্ড যেটা আছে, ট্রেজারি নোট, রাইট? সো অনেকেই বলে থাকেন যে ফেডারেল রিজার্ভ ডাজ নট হ্যাভ ইনফ্লুয়েন্স, ফেডারেল রিজার্ভের কোনো ইনফ্লুয়েন্স নাই ওভার 10 ইয়ার ট্রেজারি। আসলে এই কথা দ্যাট দ্য ফেডারেল রিজার্ভ অনলি ইনফ্লুয়েন্স শর্ট টার্ম ইয়েল্ড, লাইক 1 year yield, 3 year yield যেগুলি আছে। এই কারণে ফেডারেল রিজার্ভ এর কোনো ইনফ্লুয়েন্স আসলে মর্টগেজ ইন্টারেস্ট রেটের উপর প্রভাব নেই, which is a complete lie. ওকে, সো হিয়ার ইজ দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট। আপনি দেখতে পাচ্ছেন এখন যেটা, অ্যাগেন দ্য ফেডারেল রিজার্ভ হ্যাড ডাইরেক্ট রেট সেট টু 0 বেশ কিছুদিন আগে। আপনাদের মনে আছে যখন জিরো, অলমোস্ট ইন্টারেস্ট রেট ওয়াজ 0। I mean, this was shocking, to be honest with you. The mortgage interest rates were very low, around 3%. Interest rate from the Federal Reserve was 0. Fixed interest rate for the 30-year fix was 3%. So, যখন Federal Reserve interest rate বাড়ানো শুরু করলো, খেয়াল করে দেখবেন mortgage interest rateও কিন্তু বাড়তে শুরু করলো। This is when the Federal Reserve did their last interest rate increase. যে দাগটি আপনারা দেখছেন, সর্বশেষ এখানেই ইন্টারেস্ট রেট বাড়িয়েছিল, তারপর থেমেছেন ইন্টারেস্ট রেট, এবং মর্গেজ রেট ক্রমাগতভাবে উপরের দিকেই যাচ্ছিল, হায়ার হায়ার অ্যান্ড হায়ার, বিকজ মনে রাখবেন তারা ইন্টারেস্ট রেট বাড়িয়ে শেষ করা পর্যন্ত এটার ইফেক্ট কিন্তু পড়তে সময় লাগে, যেটিকে বলা হয় দ্য ল্যাগ ইফেক্ট। কিন্তু খেয়াল করবেন মর্গেজ ইন্টারেস্ট রেট থেমে গেছে, স্টপ শুটিং আপ আফটার দ্যাট পয়েন্ট, যেটি আপনারা দেখছেন একটি পয়েন্টের পরে। নাও যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাটা শুরু করেছে, কমানো শুরু করেছেন এই জায়গাতে, তারপরেও কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ছিলই। সো অফকোর্স রেট কাট ডিড নট কাম আউট ফ্রম নোওয়্যার, কারণ আছে তো রেট কমানো, ইন্টারেস্ট রেট। আমি যেটা বলার চেষ্টা করছি, ইট ডিড নট ক্যাচ এনিবডি। ওনারা যখন ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেট কমানো শুরু করলো, নোবডি ওয়াজ সারপ্রাইজ, ইট ওয়াজ এক্সপেক্টেড। আমরা সবাই জানতাম, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে অমুক দিন ইন্টারেস্ট রেট কমবে, অমুক তারিখে মিটিং আছে, ইন্টারেস্ট রেট বাড়বে না। বাই দ্য ওয়ে, দে হ্যাড এ ফেডারেল রিজার্ভ মিটিং ওয়েডনেসডে, যার বিস্তারিত নিয়ে আমি কাজ করছি, সেটা আগামী সপ্তাহে তুলে ধরবো, খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। সো দ্য মর্গেজ ইন্টারেস্ট রেটস
অ্যাগেন স্টার্টেড যে তারা কমানো শুরু করার পরে স্টার্ট গোয়িং ডাউন, অনেক কাটা বন্ধ করার পরেও এটি উপরের দিকে যাচ্ছিল, একটি পরে এটি নিচে নামা শুরু করলো, ইন্টারেস্ট রেট কমা শুরু করলো, স্টার্টেড গোয়িং ডাউন। কিসের অ্যান্টিসিপেশনে? দ্য ফার্স্ট ইন্টারেস্ট রেট তারা কমাবেন এইটার আশায় ইন্টারেস্ট রেট মর্গেজও কমে আসতে শুরু করলো। বাট আমরা দেখলাম মর্গেজ ইন্টারেস্ট রেট একটি জায়গা যাওয়ার পর আর নিচে নামেনি, ইট ফেল টু গো লোয়ার। কারণ কি? ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানো বন্ধ করে দিল। দে হ্যাভ টেকেন এ পজ। কারণ হাই ইনফ্লেশন ইন এক্সপেকটেশন, সবাই বলছেন যে ইনফ্লেশন বেড়ে যেতে পারে, ইনফ্লেশন বাড়ছে, এই এক্সপেকটেশনটার কারণে ফেডারেল রিজার্ভ থামিয়ে দিল ইন্টারেস্ট রেট কমানো। অ্যান্ড দ্য আদার থিং আই ওয়ান্ট টু পয়েন্ট আউট, সেটি হচ্ছে এটা আসলে খুব একটা কথা বলা হচ্ছে না, সেটি হচ্ছে ইউএস গভর্নমেন্ট, দ্য ট্রাম্প প্রশাসন রাইট নাও, এর আগে ছিলেন বাইডেন প্রশাসন, তাদের কিন্তু রেকর্ড পরিমাণ ঋণ আছে বিশ্বের কাছে। এই বছর তার ঋণটি পরিশোধ বেশ একটি অংশ ম্যাচুরিটিতে আসছে। আপনারা জানেন দিস ইজ 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 7 ইয়ার্সের ম্যাচুরিটি থাকে, এবং এই বছর বেশ পরিমাণ ইন্টারেস্ট তাদেরকে দিতে হবে। অ্যান্ড অবভিয়াসলি দ্যাট ইজ নট গোয়িং টু বি গুড ইন এ লোয়ারিং ইন্টারেস্ট রেট। যদি ইন্টারেস্ট রেট কমান, তারা এটি যদি কমান এবং যদি কমিয়েও ফেলেন এরকম কোনো ইচ্ছা থাকে, তাহলে সেটি হবে ডিজাস্টার। এবং যদি না কমান, তাহলে সরকারের জন্য একটি বিরাট বোঝা হয়ে দাঁড়িয়ে যাবে। তার কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট তাদেরকে ব্যাপক পরিমাণে পরিশোধ করতে হবে বিশ্বের বিভিন্ন দেশকে। এনিওয়েজ, তার অর্থ হচ্ছে উই শুড সি ইন্টারেস্ট রেট হ্যাভ ডাউনগ্রেডেড প্রেশার, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমে আসার একটা প্রেশার তৈরি করবে মার্কেট এবং অন্যান্য জায়গা থেকেও। অ্যান্ড ইট ইজ নট গোয়িং টু বি ড্রাস্টিক, খুব বিরাট হারে ইন্টারেস্ট রেট কমবে বাড়ির মর্গেজ রেটের, আমি মনে করি না, খুব ড্রাস্টিক কিছু না, কিন্তু কমে আসবে, এটার প্রেশার তৈরি হচ্ছে। নাও ডোন্ট এক্সপেক্ট, আপনি মনে করেন না, আশা করেন না যে এটি 3% নেমে আসবে। ইট ইজ গোয়িং টু বি 3% ইন 2025, 3% নামবে 2025 সালে, এটা আশা করা হবে একটা বাতুলতা। বাট আমি বিশ্বাস করি দ্য মর্গেজ রেট নেমে আসবে 6%-এর নিচে এই বছরই। 30-year ফিক্স, বাই দ্য ওয়ে, অ্যাগেন আপনারা সবাই জানেন, উইথ আপস অ্যান্ড ডাউনস অ্যালং দ্য ওয়ে, আপনি জানেন 6%-এর নিচে আমি বলছি, কিন্তু বেশ আপ অ্যান্ড ডাউন থাকবে। কিন্তু আমি শিওর, আমি কনফিডেন্ট যে এবছরই হাউজিং মার্কেট ফিক্স 30-year মর্গেজ 6% নিচে নেমে আসবে। অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভ উইল আপডেট দ্য প্রজেকশন। এটা তাদের গত বুধবার যেই মিটিংটা তাদের হয়ে গেল মার্চ 19 তারিখে, সেখানে তারা তাদের প্রজেকশন আপডেট করেছেন, যেটি নিয়ে আগামী সপ্তাহে আমি অনুষ্ঠান করব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পর্যালোচনা করছি, আই উইল হ্যাভ এই সেপারেট প্রোগ্রাম উইথ দ্যাট, এটি আমি তুলে ধরব। সো এই হচ্ছে সিচুয়েশন অফ দ্য হাউজিং মার্কেট। কিন্তু আই উইল কিপ ইউ আপ টু ডেট, কারণ এটিও ডেভেলপিং, পরিবর্তন হচ্ছে অনেক কিছুর সাথে। চলুন, ইউএসসিআইএস একটি নতুন রুল নিয়ে এসেছে এবং নতুন একটি এনফোর্সমেন্ট তৈরি করেছেন তারা। এটি আসলে প্রকাশিত হয়েছে 26 তারিখ, ফেব্রুয়ারির 28 তারিখে, যেটি আমি লিঙ্কে দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। এটি হচ্ছে তারা এখন থেকে বল প্রয়োগ করা শুরু করবেন ডিপোর্টেশন এজেন্ডা যেটি ট্রাম্পের আছে। এটি হচ্ছে দ্য নিউ এনটিএ পলিসি অফ 2025, ওকে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। সো আজকে আমি যেখানে ফোকাস করবো সেটি হচ্ছে এটি আসলে একটি গেম চেঞ্জিং পলিসি। বিলিভ মি, ইটস এ গেম চেঞ্জিং পলিসি মেমো, যেটি ইস্যু করেছে ইউএসসিআইএস গত মাসের 28 তারিখে। ইট কুড চেঞ্জ হাউ ইমিগ্রেশন কেস ইজ ট্রিটেড, কীভাবে একটা ইমিগ্রেশন কেস পর্যালোচনা করা হয়। এটির কিন্তু ব্যাপক একটি গেম চেঞ্জিং প্রভাব থাকবে এর মধ্যে। ইফ ইউ হ্যাভ এভার, যদি আপনি কখনো কোনোভাবে কোনো দিন রিমুভাল প্রসিডিংয়ে ছিলেন, অথবা ইফ ইউর অ্যাপ্লিকেশন অফ ইমিগ্রেশন ওয়াজ ডিনাইড, কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশন ইউএসসিআইএসে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ডিনাই করা হয়েছিল কোনো না কোনো কারণে, হিয়ার ইজ হোয়াট এটি আমি কভার করতে চাচ্ছি উইথ দিস নিউ এনটিএ রুল। এনটিএ মানে হোয়াট এনটিএ, নোটিস টু অ্যাপিয়ার, আসলে কী জিনিস এনটিএ? আসলে নোটিস টু অ্যাপিয়ার, বাট কি এটা জিনিস অ্যান্ড ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট।
এটি হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, ওয়েন অ্যান্ড ওয়াই ইউএসসিআইএস ইস্যুস, কেন এবং কখন এনটিএ ইস্যু করে থাকে ইউএসসিআইএস। নাম্বার থ্রি, হাউ ডাজ দ্য চেঞ্জ, এই যে পরিবর্তনটি আসলো, ইম্প্যাক্ট ইউ, মি অ্যান্ড এভরিবাডি। এটা একটু পরে দেখব। ওকে, নাও এটি হচ্ছে একটা, হাউ ডাজ ইট ইম্প্যাক্ট আস। সো হোয়াট ইজ অ্যান এনটিএ? ওয়াই শুড ইউ কেয়ার অ্যাবাউট এনটিএ? নোটিস টু অ্যাপিয়ার একটা চার্জিং ডকুমেন্ট যেটি ইস্যু করে ইউএসসিআইএস, যার মাধ্যমে তারা শুরু করে ডিপোর্টেশন প্রসিডিংস প্রসেস এগেনস্ট এ পারসন, অ্যান ইন্ডিভিজুয়াল, কোন একটি ব্যক্তির বিরুদ্ধে। এটির আউটলাইন থাকে, রিজনটা কি, কারণটা কি, রিমুভালের কারণ কি হতে পারে, এবং তারা একটি কোর্ট ডেট সেট করে দেন যেখানে ওই লোক ইনভলভ, তাকে ওখানে ওই কেসের জন্য যেতে হবে ইন ফ্রন্ট অফ এ জাজ। এটিকে বলা হয়, ইট ইজ ক্রিটিক্যাল, আপনি মনে রাখবেন এই প্রসেসটি অত্যন্ত ক্রিটিক্যাল ডকুমেন্ট। দ্য এনটিএ ইজ এ ক্রিটিক্যাল ডকুমেন্ট আন্ডার দ্য নিউ পলিসি, এই নতুন পলিসিতে। ইফ ইউএসসিআইএস ডিনাইজ ইউর ইমিগ্রেশন বেনিফিট, এন্ড ইমিগ্রেশন ইজ এ বেনিফিট বাই দ্য ওয়ে, রিকোয়েস্ট লাইক এ গ্রিন কার্ড আপনি অ্যাপ্লাই করেছেন, আপনি ডিনাই হয়ে গেছেন, ওয়ার্ক পারমিট আপনি অ্যাপ্লাই করেছেন, ডিনাই হয়ে গেছে, অ্যান্ড আপনি ইউ আর নট লফুল এনিমোর টু প্রেজেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস, ইউ মে গেট এনটিএ। আপনি মনে রাখবেন এখনকার সময়। নাও দিস পলিসি চেঞ্জ যেটি হয়েছে, জাস্ট এই নট এ টেকনিক্যালিটি, এটা শুধুমাত্র টেকনিক্যাল ব্যাপার নয়, ইট কুড হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট। লেটস গো ব্যাক টু দ্য স্টোরি যেটা আমি শুরু করেছিলাম। ইমাজিন আপনি মনে করেন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের কথা বলছেন, আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ডিনাই হয়ে গেছে। ইফ ইউ আর নট লিগালি ইন দিস কান্ট্রি এনিমোর অ্যাট দ্যাট পয়েন্ট, দেন আপনাকে তারা কি করবে, একটা ইস্যু করে দিবে এনটিএ, ইট উইল ট্রিগার এনটিএ, অ্যান্ড ইউ কুড ফেস রিমুভাল, রাইট অ্যাওয়ে আপনাকে রিমুভাল প্রসেসে ফেলে দিবে। দ্যাটস ক্রেজি থটস এনিবডি হু ইজ গোয়িং থ্রু দিস প্রসেস, বিকজ ইটস এ লাইফ চেঞ্জিং প্রসেস। সো যখন ইউএসসিআইএস ইস্যু করে একটি এনটিএ আন্ডার দ্য নিউ গাইডলাইন, নতুন গাইডলাইন, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার পড়ে নেবেন। হেয়ার আর দ্য সাম অফ দ্য কি সিচুয়েশন যেটি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। নাম্বার ওয়ান, আপনার যদি ক্রিমিনাল কেস থেকে থাকে, আগে, এখন, বর্তমানে, এনি টাইম, ইফ ইউ হ্যাভ বিন অ্যারেস্টেড অফ আ চার্জ অর কনভিক্টেড অফ এ ক্রাইম, চার্জ কনভিক্টেড, শুধু চার্জ হলেও আপনি ইউ শুড বি কেয়ারফুল, কনভিক্টেড অফ দ্য ক্রাইম ইউ শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। ইউর বেনিফিট, আপনার বেনিফিট রিকোয়েস্ট যেটি আছে, ইমিগ্রেশন বেনিফিট রিকোয়েস্ট ক্যান বি ডিনাইড, অ্যান্ড উইথ দিস নিউ এনটিএ উইল বি ডিনাইড। আপনি মনে রাখেন, শুড, মানে তারা বলেছেন এমনভাবে যে এটা ডিনাই করার একটি লক্ষণ খুঁজে বের করতে হবে তাকে। ইউএসসিআইএস লাইকলি আপনাকে একটা এনটিএ ইস্যু করে দিবে। দিস ইজ আ মেজর চেঞ্জ ফ্রম দ্য প্রায়ার পলিসি, আগের ইতিপূর্বে পলিসি থেকে একটা মেজর চেঞ্জ এসেছে, দ্যাট মে অফার সাম লিওয়ে। আগে যেটি ছিল সেটি আপনাকে অনেক ছাড় দেওয়া হতো, লিওয়ে দেওয়া হতো, এখনকার এনটিএ কোনো ছাড় নেই। নাম্বার টু, ফ্রড অর মিসরিপ্রেজেন্টেশন, আপনি কোনো ফ্রডে জড়িত ছিলেন, ভুল তথ্য দিয়েছেন ইমিগ্রেশনের কাছে, এমন কিছু হলো মিসরিপ্রেজেন্টেশন বলা হয়ে থাকে, ইউএসসিআইএস উইল ফাইন্ড দ্য এভিডেন্স অফ ফ্রড অ্যান্ড মিসরিপ্রেজেন্টেশন ইন ইউর অ্যাপ্লিকেশন। আপনি কি ইচ্ছা করে দেখবেন আপনি জেনে শুনে কোনো মিথ্যা কথা বলেছেন কিনা, ভুলভাবে বলেছেন কিনা, নিজের জ্ঞাতার্থের বাইরে থেকেও বলেছেন কিনা, না জানা সত্ত্বেও বলেছেন কিনা, তারা ফাইন করবে কোনো একটি কারণ আছে কিনা মিসরিপ্রেজেন্টেশনের। যদি তারা পায় তাহলে আপনাকে সাথে সাথে এনটিএ ইস্যু করে দেওয়া হবে। নাম্বার থ্রি, এমপ্লয়মেন্ট বেস কেসেস, যারা এমপ্লয়মেন্টের মাধ্যমে 140 আছে, I-140 মাধ্যমে আসছেন, এমপ্লয়মেন্ট বেস পিটিশন আছে, তাদেরকেও ডিনাই করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া আছে। ইউ আর নট লফুলি, ইফ ইউ আর নট লফুলি প্রেজেন্ট, আপনি যদি ইতিপূর্বে এখানে লফুলি ছিলেন না, আইন সিদ্ধভাবে ছিলেন না, এনটিএ কুড ফলো, এনটিএ উড ইউল এন্ড আপ ফাইন্ডিং এন এনটিএ। নাম্বার ফোর, ন্যাচারালাইজেশন কেসেস, যারা আছেন অ্যাপ্লাই করেছেন সিটিজেনশিপের জন্য, কিন্তু আপনি মানে বেশ কিছু আপনার কোনো এক সময় আপনি ডিপোর্টেবল অবস্থায় ছিলেন ইন দ্য পাস্ট, কোনো একটি কারণে, কোনো একটি অন্যায়ের কারণে, কোনো একটি অফেন্সের কারণে, আপনাকে তখন তারা কি করবে, ইনঅ্যাডমিসেবল তালিকায় ফেলে দিবে, অ্যান্ড ইস্যু এ নোটিস টু অ্যাপিয়ার ইন অল। কিছু স্পেশাল সার্কামস্ট্যান্সেস তারা তৈরি করেছেন এই ইয়াতে, সেখানে হচ্ছে লিমিট কেসেস, ইন লিমিটেড কেসেস, ইফ ইউর অ্যাপ্লিকেশন ফর এ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড যদি I-90 ডিনাই হয়ে থাকে এবং আপনি কিন্তু লফুলি প্রেজেন্ট না থেকে থাকেন, আপনার জন্য এনটিএ ইস্যু করে দিবে। সো দিস ইজ এ ভেরি ভেরি সিরিয়াস গেম চেঞ্জিং এনটিএ এজেন্ডা তারা সাইন করেছেন। এটি একটা ডেভেলপিং স্টোরি।
anybody can be put into removal process. আমি মনে করি আপনাদের সবারই সজাগ থাকা উচিত। এটা একটা ডেভেলপিং স্টোরি এবং এটি নিয়ে আমি কাজ করছি। এটির আপডেট আপনাদেরকে দিতে থাকবো অ্যাজ ইট কামস টু আস। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।